পাঠিকা চ্যানেলে আজকে আমার প্রথম দিনে শুরু করছি হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস আশাবরী। আজকে প্রথম পর্ব। ফ্ল্যাপে লেখা। যদি আজ বিকেলের ডাকে তার কোনো চিঠি পাই, যদি সে নিজেই এসে থাকে, যদি তার এতকাল পরে মনে হয় দেরি হোক, যায়নি সময়। জানেন, আমাদের বাসায় গত 3 মাস ধরে কোনো আয়না নেই। ঠাট্টা করছি না, সত্যি নেই। একমাত্র আয়নাটা ছিল বাবার ঘরে, ড্রেসিং টেবিল নামের এক বস্তুর সঙ্গে লাগানো। একদিন সন্ধ্যায় বিনা নোটিশে সে আয়না ঝুরঝুর করে ভেঙে পড়ে গেল। অভ্যাসের বশে আমরা এখনো ড্রেসিং টেবিলটার সামনে দাঁড়াই, যেখানে আয়না ছিল, সেখানে দাঁড়িয়ে নিজেদের দেখতে চেষ্টা করি। ভুল ধরা পড়া মাত্র খানিকটা লজ্জা পাই। শুধু ভাইয়া এমন ভাব করে যেন সে নিজেকে দেখতে পাচ্ছে। আয়না থাকলে আমরা যেভাবে মাথায় এদিক ওদিক করে চুল আঁচড়াই, সেও তাই করে। মজার ব্যাপার কি জানেন, ঘরে যে আয়না নেই এ নিয়ে কারো কোনো মাথা ব্যথাও নেই। আপা সবকিছু নিয়ে কঠিন গলায় কথা বলে, এ ব্যাপারে একটি কথাও বলছে না। ভাইয়াও চুপ, অথচ সংসারের দায় দায়িত্ব এখন অনেকখানি তার। পুরুষ মানুষ বলতে সে একা। বাবার কোনো খোঁজ নেই, কোথায় আছেন আমরা জানি না। তাকে নিয়ে আমরা তেমন চিন্তিত নই। মাঝে মাঝে ডুব দেয়া পুরনো অভ্যাস। বাবার ব্যবসা যখন খারাপ চলে, সংসারে টাকা পয়সা দিতে পারেন না, তখন উধাও হয়ে যান। মাসখানেক পর একটা পোস্ট কার্ড এসে উপস্থিত হয়। পোস্ট কার্ডের এক পিঠে সম্বোধনহীন চিঠি। সে চিঠিতে গোটা গোটা অক্ষরে লেখা হয়, পর সমাচার এই যে ব্যবসার কারণে আমাকে সুনামগঞ্জে আসিতে হইয়াছে। এক ঠকবাজের পাল্লায় পড়িয়া সামান্য অর্থনৈতিক ঝামেলায় পড়িয়াছি। তোমরা কোনোমতে চালাইয়া নাও, যথাশীঘ্র চলিয়া আসিব। চিন্তার কোনো কারণ নাই। যদিও লেখা থাকে সুনামগঞ্জ থেকে লিখছি কিংবা চাঁদপুর থেকে লিখছি, তবু আমাদের সবার ধারণা তিনি লেখেন ঢাকায় বসেই, কারণ পোস্ট কার্ডে সুনামগঞ্জ কিংবা চাঁদপুরের কোনো সিল থাকে না। একবার চিঠিতে লিখলেন যশোহর থেকে লিখছি। ও মা! সেই চিঠি পরের দিন এসে উপস্থিত। ভাইয়া শার্লক হোমসের মতো চিঠির ঠিকানা থেকে এই তথ্য বের করলো এবং মাকে খেপাবার জন্য বলতে লাগলো, সন্দেহজনক, খুবই সন্দেহজনক। বাবা উধাও হলে টাকা পয়সার বড় রকমের সমস্যা হয়। তখন সংসার কিভাবে চলে আমি জানি না, তবে আমাকে কলেজে যাবার সময় ঠিকই 10 টাকা হাত খরচ দেয়া হয়। টাকাটা নিতে লজ্জা লাগে, তবুও আমি আমার অভ্যাস মতো বলি, আরো 10টা টাকা দাও না মা, প্লিজ। মা বিস্ময় এবং ব্যথিত চোখে তাকিয়ে থাকেন। হয়তো মনে মনে ভাবেন তার এই মেয়েটা তো বোকা, কিছুই বোঝে না। আমি ঘ্যান ঘ্যান করতে থাকি, দাও না মা, প্লিজ, প্লিজ। 10 টাকা তো রিক্সা ভাড়াতেই চলে যাবে, দুপুরে না খেয়ে থাকবো। এরকম ঘ্যান ঘ্যান করা, সবকিছু বুঝেও না বোঝা আমার অভ্যাস। মানুষের অভ্যাস কি চট করে যায় আপনি বলুন? আয়না নেই জেনেও তো আমরা আয়নার সামনে দাঁড়াচ্ছি, দাঁড়াচ্ছি না, সবই অভ্যাস। যেমন ভাইয়ার অভ্যাস হচ্ছে রসিকতা করা এবং দার্শনিক ধরনের কথাবার্তা বলা। তার যদি কোনো কারণে ফাঁসি হয়, আমার ধারণা সে ফাঁসির দড়ির কাছে গিয়ে চিন্তিত গলায় বলবে, দড়ি তো খুব পাতলা মনে হচ্ছে, ছিঁড়ে পড়ে যাবে না তো ভাই? আমার ওজন কিন্তু অনেক বেশি, 150 পাউন্ড। রোগা পটকা চেহারা দেখে বিভ্রান্ত হবেন না। ভাইয়া তার রসিকতার অভ্যাস কিছুতেই বদলাতে পারবে না। আমার ধারণা তার মৃত্যুর সময়ও সে কোনো না কোনো রসিকতা করে আমাদেরকে হাসাবেই। যে আজরাইল তার জীবন নিতে আসবে তাকেও হাসাবে। একবার কি হলো শুনুন। ভাইয়ার প্রচন্ড জ্বর, ঘরে থার্মোমিটার নেই, কাজেই কত জ্বর তা বুঝতে পারছি না। আমি গ্রিন ফার্মেসির ডাক্তার সাহেবকে ডেকে আনলাম। তিনি জ্বর মেপে আটকে উঠলেন। 105। এক্ষুনি শাওয়ারের নিচে বসিয়ে দিতে হবে, ক্রমাগত পানি ঢালতে হবে। ভাইয়া আমাকে বলল, ও রেনু, যা তো, 1 কেতলি পানি এনে আমার মাথার উপর বসিয়ে দে। পানি ফুটলে সেই পানিতে চা বানিয়ে আমাকে খাওয়া।
মাছের তেলে মাছ ভাজা কাকে বলে দেখিয়ে দিচ্ছি। নিজের টেম্পারেচারে নিজের ফুড প্রিপারেশন। ভাইয়ার রসিকতায় আমরা সবাই হাসি। সবচেয়ে বেশি হাসেন আমার বাবা। হাসতে হাসতে বলেন, ফানি ম্যান, ভেরি ফানি ম্যান। শুধু আপা হাসে না, মুখ কঠিন করে বলে, গোপাল ভাঁড়। আপার ব্যাপার আমি ঠিক বুঝি না। যেখানে খুশি হওয়া উচিত সেখানে সে বেজার হয়। রাগ করার কোনোই কারণ নেই, এমন সব জায়গায় সে রাগ করে। আপা অসম্ভব রূপবতী। নিজের বোন না হয়ে অন্যের বোন হলে আমি হিংসায় জ্বলে পুড়ে মরে যেতাম। তার চোখ সুন্দর, গায়ের রং সুন্দর, নাক মুখ সবই সুন্দর। না, আমি মোটেই বাড়িয়ে বলছি না। একটা উদাহরণ দিলেই বুঝবেন। আপা যখন ইডেন কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে তখনকার ঘটনা। সন্ধ্যা হয়েছে, আমরা সবাই বসে চা মুড়ি খাচ্ছি। বিরাট একটা গাড়ি এসে বাসার সামনে থামলো। দুজন অপরিচিত ভদ্রলোক এলেন। তারা বাবার সঙ্গে কথা বলতে চান। শুনলাম তারা সিনেমার লোক, নতুন ছবি বানাচ্ছেন। ছবির নাম বনের সংসার। ছবিতে একজন ছবিতে একজন টিনেজ নায়িকা থাকবে। দর্শকদের নতুন মুখ উপহার দেয়া হবে। মীরা আপা হচ্ছে সেই নতুন মুখ। এখন বাবা রাজি হলেই হয়। তারা 10,000 টাকা সাইনিং মানি নিয়ে এসেছে। বাবা বললেন, সাইনিং মানি ব্যাপারটা কি? ছবি করতে রাজি হলে চুক্তিপত্রে সই হবে, তখন টাকাটা দেয়া হবে। তারপর ছবি যত এগুবে তত ভাগে ভাগে টাকা দেয়া হবে। ফিল্ম লাইনে পুরোটা একসঙ্গে দেওয়ার নিয়ম নেই। বাবা খুব আগ্রহ নিয়ে বললেন, সব মিলিয়ে কত হবে? নতুনরা খুব বেশি পায় না, তবে আমরা ভালোই দিব। 50 তো বটেই। 50 কি? 50,000। ও আচ্ছা আচ্ছা, 1000। 1000 তো হবেই, 50 টাকা তো দিতে পারেন না। হা হা হা। চা খাবেন স্যার? জি না, চা খাবো না। আপনার মেয়েকে ডাকুন, তার সঙ্গেও কথা হোক। আমাদের কি কথাবার্তা হচ্ছে তার শোনা দরকার। বাবা বললেন, ও আছে, এইখানে কি কথাবার্তা হয় সব বারান্দা থেকে শোনা যায়। একটা কথা জিজ্ঞেস করি স্যার, আপনারা আমার মেয়ের খোঁজ পেলেন কোথায়? তার এক বান্ধবীর জন্মদিনে সে গিয়েছিল, আমিও সেখানে ছিলাম। মনে ধরল, বেশ সুইট চেহারা, অবশ্যই হাইট কম। সেটা আমরা ক্যামেরায় ম্যানেজ করব। অভিনয় তো জানে না, শিখিয়ে পড়িয়ে নেব। সিনেমা হচ্ছে ডাইরেক্টরস মিডিয়া। ডাইরেক্টর ইচ্ছা করলে একটা কাঠের চেয়ারকেও নায়িকার রোল দিয়ে পার করে নিয়ে আসতে পারে। তাই নাকি? না মানে, কথার কথা বলছি আর কি, রূপক অর্থে। ডাকুন আপনার মেয়েকে। বাবা দুঃখিত গলায় বললেন, ওকে ডাকাডাকি করে লাভ নেই, ও করবে না। বরং আমার ছোট মেয়েটাকে দেখতে পারেন, রেনু। চটপটে আছে। ডাক বাক্স না পোস্ট বক্স নামে রবি ঠাকুরের একটা নাটক আছে না, ওইটাতে অভিনয় করেছিল। ভালো হয়েছিল। আমি অবশ্যই দেখিনি, শুনেছি। নানা কাজকর্মে ব্যস্ত থাকি, সময় পায় না। টুকটাক বিজনেস করি। ছোট বিজনেসম্যান হলো ফকিরের মতো, শুধু হাঁটাহাঁটি। স্যার, ছোট মেয়েকে ডাকবো? না, আপনি বড়জনের সঙ্গেই কথা বলুন। সিনেমার কথা শুনলে রাজি হতেও পারে। টিনেজারদের এদিকে খুব ঝোঁক। বাবা উঠে এলেন। আপা বাবাকে দেখেই পাথরের মতো মুখ করে বলল, না। বাবা ইতস্তত করে বললেন, ভদ্রলোক মানুষ, কষ্ট করে এসেছেন, টাকা পয়সাও নিয়ে এসেছেন। সেকেন্ড থট দিবি নাকি? না। সরাসরি না বলার কি আছে? তুই গিয়ে বল, আমি ভেবে দেখব। ভদ্রলোক কষ্ট করে এসেছেন। আপা আগের চেয়েও কঠিন স্বরে বলল, না। বাবা নিচু গলায় বললেন, সিনেমা লাইনটা খারাপ না, ভালো ভালো মেয়েরা এখন যাচ্ছে। তাছাড়া নিজে ভালো থাকলে জগৎ ভালো, নিজে মন্দ হলে জগৎ মন্দ। ভালো মন্দ নিজের কাছে। কি, ওদের চলে যেতে বলবো? হ্যাঁ। ভদ্রলোকরা চলে গেলেন ঠিকই, তারপরেও দুবার এলেন। শেষবার এলেন 50,000 টাকা নিয়ে, সব 100 টাকার নোট।
বসার ঘরের বেতের টেবিলটা টাকায় প্রায় ভরে গেল। আমি আমার 18 বছরের জীবনে এত টাকা একসঙ্গে দেখিনি। ভাইয়া বলল, ১০০ টাকার নোটে ৫০,০০০ টাকার ওজন কত জানিস? মাত্র ১ পোয়া। আমি বললাম, কেমন করে জানলে? তুমি ওজন করেছো? করেছি। ১০০টার নোট ওজন করে সেখান থেকে বের করেছি। সহজ ঐকিক নিয়ম। ভাইয়ার এসব কথা মোটেই বিশ্বাসযোগ্য নয়। সে মিথ্যা কথা সত্যের মতো করে বলে, সত্য কথাগুলি মিথ্যার মতো বলে। আমরা সবাই তাতে খুব মজা পাই। বাবা হাসি মুখে বলেন, ফানি ম্যান, ভেরি ফানি ম্যান। শুধু আপা রাগ করে। ভাইয়ার ওপর আপার রাগ আরো বাড়লো যখন ভাইয়া তাকে ম্যাডাম ডাকা শুরু করলো। সিনেমাতে নায়িকাদের নাকি ম্যাডাম ডাকার নিয়ম। ভাইয়া ম্যাডাম ডাকছে আর আবার রাগছে। রাগলে আবার ফর্সা মুখ লাল টকটকে হয়ে যায়, নাক ঘামতে থাকে, চোখের মনি হয়ে যায় স্থির। তখন আমি আপার দিকে তাকিয়ে ভাবি, ইস, আমি কেন এত সুন্দর হলাম না? যদিও অভিনয় করার জন্য আমাকে ৫০,০০০ টাকা দিতে হতো না, বিনা টাকাতেই আমি অভিনয় করে দিয়ে আসতাম। ইস, আর একটু যদি সুন্দর হতাম। দরিদ্র পরিবারে সুন্দরী হয়ে জন্মানো খুব সুখের নয়, আমি খুব ভালো করে জানি। যেই দেখছে সেই বিয়ের প্রস্তাব পাঠাচ্ছে। পিয়ন এক গাদা চিঠি রোজ দিয়ে যাচ্ছে, যার বেশিরভাগই রেজিস্ট্রি। সেসব চিঠির সবই প্রেমপত্র। খুবই কাছে হাতে লেখা, ভুল বানান, লাইনে লাইনে কবিতা। কিছু কিছু চিঠির কথাবার্তা অসম্ভব নোংরা। সেসব চিঠি হাত দিয়ে ছুলেও হাত সাবান দিয়ে ধুয়ে ফেলতে হয়। মজার ব্যাপার হচ্ছে, আপা কোনোদিনও একটি চিঠি পড়ে দেখেনি। মানুষের সাধারণ কৌতূহলও তো থাকে, কি লিখছে জানার আগ্রহ। আপার নেই। সেসব চিঠি পড়তাম আমরা দুজন, আমি এবং ভাইয়া। চিঠিতে নাম্বার দেওয়া হতো, কোনটা পাচ্ছে ১০০-১০, কোনটা ১০০-৫। এর মধ্যে একটি চিঠি এলো ইংরেজিতে। সম্বোধন হচ্ছে, মাই ডিয়ারেস্ট মনশাইন। ভাইয়া ১৫ টাকা খরচ করে সেই চিঠি বাঁধিয়ে এনে আপার জন্মদিনে আপাকে প্রেজেন্ট করলো। আপা খানিকক্ষণ ঠান্ডা চোখে ভাইয়ার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, তুমি যদি আর কোনোদিন আমার সঙ্গে এরকম রসিকতা করো, তাহলে আমি কিন্তু এ বাড়ি ছেড়ে চলে যাব। কোথায় যাবি? আমার যাবার জায়গার অভাব নেই। তুমি এটা ভালোই জানো। ওই সিনেমাওয়ালাদের কাছেও যেতে পারি, ওরা কার্ড দিয়ে গেছে। সরি, আর করব না। আপা খাবার টেবিল থেকে উঠে নিজের ঘরে চলে গেল। দরজা বন্ধ করে দিল। জন্মদিন টন্মদিন তো আমাদের পরিবারে হয় না, হবার কথাও না। সেদিন মজা করবার জন্যে ভাইয়া একটা কেক কিনে এনেছিল। কেকের উপরে লেখা, মাই ডিয়ারেস্ট মনশাইন। কোনোই মজা হলো না। শুধু বাবা ভাইয়ার দিকে তাকিয়ে বললেন, ফানি ম্যান, ভেরি ফানি ম্যান। মনে হলো বাবাই খুব মজা পাচ্ছেন। কেকটাও বাবার খুব ভালো লাগলো। ৫ পিস কেক খেয়ে ফেললেন। বারবার বিস্মিত গলায় বললেন, মারাত্মক টেস্ট হয়েছে তো। ভাইয়া বলল, মারাত্মক টেস্ট হবার কারণ জানো তো বাবা? মারাত্মক পচা ডিম ব্যবহার করা হয়েছে। কেকের স্বাদ নির্ভর করে কি ধরনের পচা ডিম ব্যবহার করা হয়েছে তার উপর। আচ্ছা, আমার কথাবার্তা শুনে আপনার কি মনে হচ্ছে আমি আমাদের এই ফানি ম্যানকে খুবই পছন্দ করি? ঠিকই ধরেছেন। হ্যাঁ, আমি খুব পছন্দ করি। যদিও আমি কাউকেই খুব পছন্দ করতে পারি না, আবার কাউকে খুব অপছন্দ করতে পারি না। তবে না, থাক, পরে বলবো। এখন ভাইয়ার কথা বলি। ভাইয়াকে সবাই পছন্দ করে, এমনকি আমাদের বাড়িওয়ালাও। পৃথিবীর কোনো বাড়িওয়ালাই ভাড়াটেদের পছন্দ করে না। যে ভাড়াটে নিয়মিত ভাড়া দেয় তাকেও না। কারণ বাড়িওয়ালার নিজের অতি আপন একটি জিনিস ভাড়াটে ব্যবহার করে। তাকে পছন্দ করার কোনোই কারণ নেই। অথচ আমাদের বাড়িওয়ালা সুলাইমান সাহেব ভাইয়াকে পছন্দ করেন। ২ মাস ৩ মাস বাড়ি ভাড়া বাকি থাকে, সুলাইমান সাহেব কিছুই বলেন না। অবশ্যই একসময় ডেকে পাঠান। ভাইয়া বিস্ময়ের ভঙ্গি করে যায় এবং অবাক হওয়া গলায় বলে, কি জন্যে ডেকেছেন চাচা? ভাইয়ার এই বিস্ময় দেখে সুলাইমান সাহেব হকচকিয়ে যান। আমতা আমতা করে বলেন, আছো কেমন? জি, ভালো। আপনি কেমন চাচা? আছি, কোনো মতো। আপনার ডায়াবেটিস কি কিছু কমের দিকে? ইনসুলিন নিচ্ছি না, ডায়েটের উপর আছি। করলা খাচ্ছি,
মেথি খাচ্ছি, হাঁটাহাঁটি করছি। আপনাকে কিন্তু আগের চেয়ে অনেক ভালো দেখাচ্ছে। না, ভালো আর কোথায়? শরীরে জোর পাই না। শরীরের জোরটা আসল না চাচা, মনের জোরটাই আসল। মনে জোর রাখবেন, মনটাকে শক্ত রাখবেন। এই দেখুন না, টাকা পয়সার কি সমস্যা আমাদের যাচ্ছে। টিকে আছি মনের জোরে। আপনাকে ৩ মাস ধরে বাড়ি ভাড়া দেয়া হচ্ছে না। লজ্জায় মরে যাচ্ছি। আপনার সঙ্গে যাতে দেখা না হয় এই জন্যে খুব সাবধানে থাকি। ওই দিন দেখি আপনি বাজার করে ফিরছেন। আমি সিগারেট কিনছিলাম। ধাই করে গলিতে ঢুকে পড়লাম। এই যে আপনি ডেকে পাঠালেন, আমি ভয়ে অস্থির। যদি বাড়ি ভাড়া চান কি বলবো? সুলাইমান সাহেব বিব্রত ভঙ্গিতে বললেন, আরে না, ওই জন্যে তোমাকে ডাকিনি। এমনি খবর দিয়েছি। অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না। করছো কি আজকাল? ৪টা প্রাইভেট টিউশনি করছি। পত্রিকায় একটা কাজ জোগাড় করেছি। বিভিন্ন প্রতিবেদন টেদন লিখি, ছাপা হলে শখানেক দেয়। কি পত্রিকা? ফালতু পত্রিকা। নাম হচ্ছে শতদল। এই পত্রিকার একমাত্র আকর্ষণ হলো ধর্ষণের খবর। যে সপ্তাহে কোনো মেয়ে রেপড হয় না, সেই সপ্তাহে আমাদের পত্রিকার মালিক এবং সম্পাদকের খুব মন খারাপ থাকে। কি বলছো এসব? আমি ২-১টা সংখ্যা দিয়ে যাব, পড়লেই বুঝবেন। ধর্ষণের এত সুন্দর বর্ণনা আপনি কোনো পত্রিকায় পাবেন না। আমরা কোনো দিতেই বাদ দেই না। বলো কি? হচ্ছে কি দেশটা? খুবই চিন্তার বিষয়। চাচা, আজ তাহলে উঠি। আমার আবার একটা ইন্টারভিউ নিতে হবে। রেপড হয়েছে এমন একটা মেয়ে। শুনলে সবার কাছে অবিশ্বাস্য মনে হবে। আমরা ৫ বছর এ বাড়িতে আছি। বাড়ির ভাড়া বাড়েনি। কেন বাড়েনি জানেন? ভাইয়ার জন্য। একবার ৪০০ টাকা ভাড়া বাড়ল। সুলাইমান সাহেব নিজে এসে বাবাকে এই খবর দিয়ে গেলেন। হাত টাত কচলে বললেন, কি করব ভাই, বলুন। প্রপার্টি ট্যাক্স ডাবল করে দিয়েছে। প্রপার্টি বলতে তো এই বাড়ি। ভাড়ার উপর বেঁচে আছি। মেয়েগুলিকে বিয়ে দিয়েছি। একা মানুষ বলে কোনো রকমে চলে যায়। এমন সমস্যা, কি আর বলবো আপনাকে। জামাইরা প্রতি মাসে টাকার জন্য আসে। ফকিরেরও অধম। ভাড়া না বাড়িয়ে তো পারছি না। ৪০০ টাকা করে বেশি দিতে হবে সামনের মাস থেকে। ৩ ঘর ভাড়াটের সব ভাড়ায় ৪০০ করে বাড়িয়েছি। বাবা বললেন, আচ্ছা, ঠিক আছে। সবকিছুতেই রাজি হয়ে যাওয়া বাবার স্বভাব। তিনি এমন ভাব করলেন যে ৪০০ টাকা কিছুই না। মাথায় আকাশ ভেঙে পড়ল আমাদের। ৪০০ টাকা বাড়তে দেয়া একেবারে অসম্ভব। ভাইয়া বলল, কোনো চিন্তা নেই, আমি ঠিক করে দেব। সন্ধ্যাবেলা সে গেল। মুখ কাচুমাচু করে বলল, চাচা, আপনি নাকি আমাদের বের করে দিচ্ছেন? সুলাইমান সাহেব হতভম্ব হয়ে বললেন, সে কি? তোমাদের বের করব কেন? ছি ছি, কার কাছে শুনেছ এসব কথা? বাড়ি ভাড়া ৪০০ বাড়িয়েছেন, আমাদের বের হয়ে না যাওয়া ছাড়া উপায় কি? কোত্থেকে দেব বাড়তি ৪০০ টাকা? যা ভাড়া তাই দিতে পারি না। দুদিন পরে পরে বাকি পড়ে। সুলাইমান সাহেব বিব্রত হয়ে বললেন, আচ্ছা আচ্ছা থাক, বাদ দাও। যা আছে তাই। অন্য ভাড়াটেদের কিছু জানিও না। ভাইয়া দরাজ গলায় বললেন, আমার একটা চাকরি বাকরি হোক, তারপর দেখবেন আপনাকে বলতে হবে না। ৫০০ টাকা বাড়তি আপনার হাতে গুনে দিয়ে যাব। সুলাইমান সাহেব বললেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একবার তো বললাম ঠিক আছে। আপনার ব্যবহারে মনে খুব কষ্ট পেয়েছি চাচা। আহা, বাদ দাও না, চা খাও। কই নসু, বাবা, আমাদের দুজনকে চা দাও তো। সুলাইমান সাহেব ভাইয়াকে কেন এত পছন্দ করেন আমি জানি না। এত বাড়াবাড়ি ধরনের পছন্দ দেখা যায় না বলে ব্যাপারটাকে অনেকদিন আমরা সন্দেহের চোখে দেখতাম। আমাদের ধারণা ছিল সুলাইমান সাহেবের কোনো আত্মীয়র সঙ্গে তিনি ভাইয়ার বিয়ে দিতে চান। সেই আত্মীয়ার এমনিতে বিয়ে হবার সম্ভাবনা নেই। হয়তো এসিডে পড়ে মুখ ঝলসে গেছে, কিংবা পঙ্গু। আমাদের সবার ধারণা ভুল প্রমাণিত হয়েছে। এখন এমন মনে হচ্ছে সুলাইমান সাহেবের ভালো লাগার পেছনে তেমন কোনো স্বার্থ নেই। এটাও খুব অস্বস্তিকর। স্বার্থ ছাড়া ভালোবাসে এমন মানুষ আমরা দেখি না। হঠাৎ কাউকে দেখলে খানিকটা অস্বস্তি লেগেই থাকে।
একটা লোক যে তাকে এত পছন্দ করে তা নিয়ে ভাইয়ার কোনো মাথা ব্যথা নেই। যেন সে ধরেই নিয়েছে সবাই তাকে পছন্দ করবে। মজার ব্যাপার, করছেও তাই। আমাদের পেছনেই থাকেন ব্যারিস্টার মুশফিকুর রহমান। তিনি তার দোতলা বাড়ি এত বড় করে বানিয়েছেন যে আমরা শীতের সময় ভোরের রোদ পাই না। অসম্ভব ব্যস্ত এই মুশফিকুর রহমান সাহেবের সঙ্গেও ভাইয়ার খাতির আছে। এই খাতির কিভাবে হলো আমরা জানি না। ভাইয়াকে জিজ্ঞাসা করলে সে হাসে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার রাত ৯টার দিকে মুশফিকুর রহমান সাহেব লোক পাঠিয়ে দেন। ভাইয়াকে তার প্রয়োজন। এক হাত দাবা খেলবেন। ভাইয়া দাবা খেলতে যায়। রাত ১১টা ১২টার দিকে ফিরে। তার মুখে হাসি। কি ভাইয়া, হারলে না জিতলে? প্রথম দিকে ওয়েম করছিলাম। একটা পন এবং ২টা পিস আপ ছিল। শেষটায় গুবলেট করে দিয়েছি। প্রতিবারই তো শুনি একই ব্যাপার। ব্যারিস্টার সাহেব শুরুতে খুব খারাপ খেললেও শেষের দিকে সামলে খেলেন। একেকটা দুর্দান্ত চাল দিয়ে ছেঁড়া-বেড়া করে দেন। ব্যারিস্টার সাহেবের সবচেয়ে ছোট মেয়ে দুলু আপাও যে আমাদের মতো গরিব মানুষদের বাসায় আসা যাওয়া করে, আমার ধারণা তার একমাত্র কারণ ভাইয়া। দুলু আপা তাদের দোতলার বারান্দায় দাঁড়িয়ে মাঝে মাঝে আমার সঙ্গে গল্প করেন। তখনই করেন যখন ভাইয়া উঠানে থাকে। আমি মনে মনে হাসি, প্রকাশ্যেই হাসতাম। তা হাসি না, কারণ দুলু আপাকে আমি খুব পছন্দ করি। চমৎকার মেয়ে। হিস্ট্রিতে অনার্স ফাইনাল দেবেন। খুব ভালো ছাত্রী। দিনরাত হাতে বই। চাপা ধরনের মেয়ে। একটু পাগলাটে ভাব আছে। হয়তো ঝুম বৃষ্টি হচ্ছে, আমি কলেজে না গিয়ে বাসায় বসে আছি। দুলু আপাদের বাসার কাজের লোক আমার জন্য চিঠি নিয়ে এলো। চিঠিতে লেখা, রেনু, খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজবে? যদি রাজি থাকো চলে আসো। আমরা গাড়ি করে গ্রামের দিকে চলে যাব। তারপর রাস্তার পাশে গাড়ি রেখে বৃষ্টিতে ভিজবো। একদিন কথা মতো গেলাম। গাড়ি জয়দেবপুর ছাড়িয়ে চলে গেল। মোটামুটি নির্জন একটা জায়গা বের করে দুলু আপা বললেন, ড্রাইভার সাহেব থামুন তো। ড্রাইভার গাড়ি স্টার্ট বন্ধ করে বসে রইল। আমরা বৃষ্টিতে ভিজে এলাম। দুলু আপা কয়েকবার বলল, ইন্টারেস্টিং লাগছে না রেনু? আমার মোটেই ইন্টারেস্টিং লাগছিল না। তবু বললাম, দারুণ লাগছে। দুলু আপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, পুরোপুরি নগ্ন হয়ে বৃষ্টিতে ভিজতে পারলে আরো চমৎকার হতো। তা তো আর সম্ভব না। যে মেয়ে এই জাতীয় কথা বলে তার মাথায় ছিট আছে তা তো বলাই বাহুল্য। দুলু আপার মতো ভাবুক, অসম্ভব রোমান্টিক, আবেগতাড়িত একটি মেয়ে ভাইয়ার মতো মানুষের জন্য দুর্বলতা পোষণ করা স্বাভাবিক। কিন্তু তাই বলে এতটা কি উচিত? তাও যদি ভাইয়ার সঙ্গে তার কথাবার্তা হতো। চোখের দেখাতে প্রেম গল্প উপন্যাসে হয়। বাস্তবে প্রেমে পড়ার জন্য একজনকে অন্যজনের কাছাকাছি যেতে হয়। ভাইয়া এবং দুলু আপা দুজনে দুপ্রান্তের মানুষ। ভাইয়ার সঙ্গে দেখা হলে ভাইয়া তো স্বভাব মতো রসিকতা অবশ্য করে, কিন্তু দুলু আপাকে দেখে বোঝার কোনো উপায়ই নেই তিনি এই রসিকতাগুলি পছন্দ করছেন কি করছেন না। হয়তো দুলু আপা ভোরবেলায় আমাদের বাসায় এসেছেন। ভাইয়া মেঝেতে বসে দাড়ি কামাচ্ছে। যেহেতু আয়না নেই, দাড়ি কাটতে হচ্ছে সম্পূর্ণ অনুমানের উপর। দুলু আপাকে দেখে ভাইয়া খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, তারপর দুলু, খবর ভালো? জি ভালো। হিস্ট্রি পড়ছো কেমন? ভাজা ভাজা করে ফেলছো নাকি? ভালোই পড়ছি। আচ্ছা বলো তো দেখি, সম্রাট শাহজাহানের খালা শাশুড়ির নাম কি? ১০ টাকা বাজে, তুমি বলতে পারবে না। দুলু আপা তার উত্তরে কিছু বলবে না। পলকহীন চোখে তাকিয়ে থাকবে। তাকে দেখে তখন মনে হওয়া অস্বাভাবিক না যে দাড়ি কামানোর দৃশ্যই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। ভাইয়া নিরাসক্ত ধরনের মানুষ। কোনো কিছুতেই তার আসক্তি নেই। যখন পয়সা হচ্ছে, ধুমসে সিগারেট টানছে। টাকা পয়সা শেষ, নির্বিকার ঘুরে বেড়াচ্ছে। তাকে দেখে মাঝে মাঝেই আমার মনে হয় সে চোখ বন্ধ একজন মানুষ। তাকিয়ে আছে কিন্তু তেমন কিছু দেখছে না। ও যদি দেখতো তাহলে অবশ্যই বুঝতে পারতো দুলু আপা গভীর আগ্রহে তার জন্য অপেক্ষা করে আছে। যে আগ্রহে তিল পরিমাণ খাদ নেই। ভাইয়া যখন ব্যারিস্টার সাহেবের সঙ্গে দাবা খেলেন, দুলু আপা তখন বসার ঘরে পর্দার ওপাশে দাঁড়িয়ে থাকে। সে দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা অদ্ভুত। মুখ ফ্যাকাশে হয়ে থাকে। থরথর করে কাঁপতে থাকে। আমি একদিন দৃশ্যটা দেখে ফেললাম।
অবাক হয়ে বললাম, কি হয়েছে আপা? দুলু আপা বিব্রত গলায় বললেন, কিছু হয়নি তো। এখানে দাঁড়িয়ে আছো কেন? দুলু আপা ফিসফিস করে বলল, এমনি, এমনি দাঁড়িয়ে আছি। বলতে বলতে তার চোখ ভিজে উঠল, গলা ধরে গেল। ভাইয়ার যেবার 105 জ্বর হলো, তখন কি পরিমাণ অস্থিরতা যে দুলু আপার দেখেছিলাম তা কখনো গুছিয়ে বলতে পারবো না। মানুষ খুব অস্থির হলে নানাভাবে সে অস্থিরতা প্রকাশ করে, কাঁদে, হইচই করে। দুলু আপা অস্থিরতা প্রকাশ করতে পারেন না, নিজের মধ্যে চেপে রাখেন। তার কষ্টও সীমাহীন। জ্বর নামানোর জন্যে যখন আমরা ধরাধরি করে ভাইয়াকে বাথরুমে নিয়ে যাচ্ছি, শাওয়ার ছেড়ে দিয়ে জ্বর নামাবো, তখন দুলু আপা আমাদের ঘরে এলেন। তাকে দেখে মনে হলো ভাইয়াকে ধরে নিয়ে যাবার কাজটির বিনিময়ে তিনি তার সমগ্র জীবন এক কথায় দিয়ে দিতে পারেন। ভাইয়া দুলু আপার দিকে তাকিয়ে বললেন, কি খবর দুলু? ভালো? অসময়ে কি মনে করে? দুলু আপা হকচকিয়ে গিয়ে বললেন, আজকের খবরের কাগজটা নিতে এসেছি। ভাইয়া বলল, ভুল জায়গায় এসেছো। আমরা খবরের কাগজ রাখি না। একটা কাগজের দাম ৩ টাকা। ৩০ × ৩, মাসে ৯০ টাকা। ফর নাথিং চলে যায়। ৯০ টাকায় ৬ সের চাল হয়। দুলু আপার সঙ্গে কখনো ভাইয়া এই ভঙ্গিতে কথা বলে না। সেবার বলল, তার কারণ জ্বর তার মাথায় উঠে গেছে। সে কি বলছে নিজেও জানে না। আমরা ভাইয়াকে বাথরুমে ঢুকিয়ে কল ছেড়ে দিলাম। দুলু আপা খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেলেন। পুরোপুরি গেলেন না, তাদের দোতলার বারান্দার এক কোনায় দাঁড়িয়ে রইলেন, যেখান থেকে আমাদের ঘরের অনেকটা দেখা যায়। ভাইয়ার জ্বর নামতে নামতে 2টা বেজে গেল। তখনও দুলু আপা দাঁড়িয়ে। আমি উঠোনে গিয়ে বললাম, আপা, ভাইয়ার জ্বর নেমে গেছে। দুলু আপা যেন আমার কথা শুনতে পাননি, এমন ভঙ্গিতে বললেন, রেনু, দাঁড়িয়ে দাঁড়িয়ে জোছনা দেখছিলাম। কি সুন্দর জোছনা হয়েছে, দেখেছিস? দুলু আপার ভাবটা এমন যেন সারাক্ষণ তিনি জোছনা দেখার জন্যই দাঁড়িয়েছিলেন। ভাইয়ার জ্বর কমলো কি না কমলো সে ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। কি কথা থেকে কি কথায় চলে এসেছি। শুরুতে কি বলছিলাম যেন? ও আচ্ছা, আয়না। হ্যাঁ, আমাদের বাসায় কোনো আয়না নেই, 3 মাস ধরেই নেই। এবং এই নিয়ে কারো কোনো মাথা ব্যথাও নেই। ভাইয়া বরং একটু খুশি। আমাকে বলল, আয়না না থাকার একটা বড় সুবিধা কি জানিস? রোজ নিজেকে দেখতে হয় না। মানুষ নিজেকে যেমন ভালোবাসে, নিজেকে তেমন ঘৃণাও করে। ঘৃণার মানুষটাকে রোজ দেখতে হচ্ছে না। এটা আনন্দের ব্যাপার না? আয়না না থাকার কষ্ট মীরা আপার সবচেয়ে বেশি হওয়ার কথা। সুন্দরীরা বারবার নিজেকে দেখতে চায়। রূপকথার রাজকন্যাদের মতো আয়নার দিকে তাকিয়ে মনে মনে বলে, বলতো, সুন্দরী কে আমার চেয়ে? কিন্তু আপাকেও নির্বিকার মনে হচ্ছে। একদিন সে শুধু নিচু গলায় বলল, আমার নিজের চেহারাটা কেমন আমি ভুলে গেছি। সত্যি ভুলে গেছি। মজার ব্যাপার কি জানিস, ভুলে গিয়ে ভালোই লাগছে। ঠিক 2 মাস 11 দিন পর আমাদের বাসায় নতুন আয়না এলো। বাবা কাঠের ফ্রেমের বেশ বড় সড়ো একটা আয়না নিয়ে অনেকদিন পর উদয় হলেন এবং হাসি মুখে বললেন, খবর সব ভালো? সেই আয়না বারান্দায় দাঁড়ানো হলো। আমি আয়নার সামনে দাঁড়িয়ে অবাক হয়ে দেখি 2টা মুখ দেখা যাচ্ছে। বাবা বিস্মিত হয়ে বললেন, এরকম হচ্ছে কেন? আমি তো দেখে শুনেই কিনলাম। বদলানোর তো কোনো উপায় নেই। বদলাতে হলে চিটাগাং যেতে হয়। চিটাগাং থেকে কেনা। ভাইয়া বলল, বদলানোর দরকার কি? একটা জায়গায় 2টা মুখ দেখা যাচ্ছে, ভালোই তো। একের ভেতর দুই। ইন্টারেস্টিং ব্যাপার হলো, একটা মুখকে হাসি খুশি দেখায়, অন্যটা গম্ভীর। জ্যাকেল অ্যান্ড হাইড। বাবা হু হু করে হাসতে হাসতে বললেন, ফানি ম্যান, ভেরি ফানি ম্যান। বাবা এবার খুব হাসি খুশি হয়ে ফিরেছেন। সবার এরকম হয় না। যতবার বাইরে থেকে আসেন তাকে ক্লান্ত লাগে। মনে হয় খানিকটা বয়স যেন বেড়েছে। মাথার কয়েকটা চুল বেশি পাকা। চোখের নিচটা যেন আগের চেয়েও সামান্য বেশি ঝুলেছে। এবার ব্যতিক্রম হলো। বাবার মাথার সব চুল কুচকুচে কালো। পান খাওয়ার কারণে দাঁতে যে লাল ছোপ ছিল তাও নেই। ঝকঝকে সাদা দাঁত। টুথপেস্ট বিজ্ঞাপন হিসেবে চালিয়ে দেবার মতো দাঁত। ভাইয়া বলল, চুলে কলপ দিয়েছ নাকি? বাবা খানিকটা লজ্জা পেলেন।
লজ্জা ঢাকার তেমন চেষ্টা করলেন না। লাজুক গলাতে বললেন, চুল কাটতে গিয়েছি। কাটা শেষ হলে নাপিত বলল, ওয়াশ করে দেবো নাকি স্যার? আমি বললাম, দাও। খানিকক্ষণ পরে দেখি এই অবস্থা। ওয়াশ মানে যে কলপ তা তো জানতাম না। ভাইয়া বলল, দাঁতের এই অবস্থা করলে কি করে? দাঁতও ওয়াশ করেছো? আরে না, ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম দাঁত তুলতে, সে ক্লিন করে দিল। ভাইয়া বলল, তুমি তোমার বয়স 10 বছর কমিয়ে নিয়ে এসেছো। একটা রংচঙা হাফ শার্ট পরলে তোমার বয়স 15 বছর কম মনে হবে। দেব একটা শার্ট? কি কাণ্ড! গোসল করে বাবা সত্যি সত্যি রঙিন শার্ট পরলেন। তার নিজের না, ভাইয়ার। লাল নীল ফুল আঁকা বাহারি শার্ট। মাপে খানিকটা বড় হলো, কারণ ভাইয়া হচ্ছে প্রায় 6 ফুটের কাছাকাছি। তাতে অসুবিধা হলো না। বাবাকে শার্টে খুব মানিয়ে গেল। তাকে যুবক ছেলের মতোই দেখাতে লাগলো। তিনি বারান্দায় মোড়ায় বসে পা নাচাতে নাচাতে সিগারেট টানতে লাগলেন, যেন তিনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। গাঢ় গলায় বললেন, কই চা দাও তো, আরাম করে এক কাপ চা খাই। মা চা নিয়ে বের হলেন। আমরা দ্বিতীয়বার চমকালাম। মার পরনে নতুন শাড়ি। এই শাড়ি বাবা নিয়ে এসেছেন। বাবা সম্ভবত কালার ব্লাইন্ড। কালার ব্লাইন্ড না হলে এমন ভয়াবহ রঙের শাড়ি কেনা সম্ভব না। মাল্টি কালার শাড়িতেও মাকে খুকি খুকি লাগছে। খুকি খুকি লাগার প্রধান কারণ মা কানে দুল পরেছেন, চুল টান টান করে বেনি করেছেন। এমন সাজগোজ করে মা লজ্জায় মরে যাচ্ছেন। কোনোমতে বাবার সামনে চায়ের কাপ রেখে রান্নাঘরে পালিয়ে বাঁচলেন। মার সঙ্গে আমরা ঠাট্টা তামাশা বিশেষ করি না, কারণ তিনি রসিকতা বুঝতে পারেন না। কেঁদে ফেলেন। ভাইয়া যদি ঠাট্টা করে বলতো, ব্যাপার কি মা, আজ কি তোমার বিয়ে? তাহলে মা নিশ্চয়ই চায়ের কাপ ছুঁড়ে ফেলে চিৎকার করে কেঁদে একটা কাণ্ড ঘটাতেন। বাবা কিছুদিন বাইরে থেকে ফিরলে মা খানিকটা সাজসজ্জা করেন, কিছুটা নিজের ইচ্ছায়, তবে বেশিরভাগই বাবার অনুরোধে। শাড়ি না পাল্টানো পর্যন্ত বাবা ঘ্যান ঘ্যান করতে থাকবে। এতদিন পর আসলাম, তুমি ফকিরনি সেজে আছো, ব্যাপারটা কি? শাড়িটা পাল্টাও তো, চুল টুল বাঁধো। একদিন রান্না না করলে কিছু যায় আসে না। না হয় হোটেল থেকে কিছু এনে খেয়ে নিলেই হবে। খাওয়াটা জরুরি না। মাকে বাধ্য হয়ে সাজ করতে হয়। তেমন কিছু না, চুল বাঁধেন, চোখে কাজল দেন এবং তার একমাত্র গয়না কানের দুলজোড়া পরে ছেলে মেয়েদের সামনে লজ্জার সংকোচে এতটুকু হয়ে যান। আমরা এমন ভাব করি যে ব্যাপারটা কেউ লক্ষ্যই করছি না। কোনো একটা ঠাট্টা করার জন্য ভাইয়ের জিভ চুলকাতে থাকে। আমি চোখে চোখে ইশারা করি যেন ঠাট্টা না করে। বাবা অনেকদিন পর আসায় আমাদের দিনটা সুন্দরভাবে শুরু হলো। আপা বলল সে ইউনিভার্সিটিতে যাবে না। আপা যেখানে ইউনিভার্সিটিতে যাচ্ছে না, আমার সেখানে কলেজ যাবার প্রশ্নই ওঠে না। ভাইয়া যেভাবে বাবার সামনে পা ছড়িয়ে বসেছে, তাতে মনে হয় সেও কোথাও যাবে না। বাবা চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, তোর মাকে আজ তো দারুণ লাগছে। লক্ষ্য করেছিস? মনে হয় 16-17 বছরের খুকি। ঠিক না? ভাইয়া বলল, খুব ঠিক। বাবা বললেন, একটা ছবি তুলে রাখলে ভালো হতো। আজ আবার আমাদের একটা বিশেষ দিন। বিশেষ দিন কেন সেটা আবার জানতে চাস না যেন। সবকিছু ছেলেমেয়েদের সঙ্গে ডিসকাস করা যায় না। আমি মানুষটা ওল্ড ফ্যাশনড। ভাইয়া বলল, আমাকে হিন্টস দাও। বাকিটা আমরা আন্দাজে বুঝে নেব। আজ যে তোমাদের বিয়ের দিন না, তা জানি। তোমাদের বিয়ে হয়েছে আগস্ট মাসে। এটা হলো জুন। এই দিনে তোমরা কি করেছিলে? বাবা চোখ বন্ধ করে চায়ে চুমুক দিতে লাগলেন। ভাবটা এমন যেন প্রশ্নটা শুনতে পাননি। বাবা এবং মার অনেকগুলি বিশেষ দিন আছে। এইসব দিনগুলি তারা মনে রাখেন, একটাও ভুলেন না এবং তাদের মতো করে দিনগুলি পালনও করা হয়। কয়েকটা বিশেষ দিন আমরা জানি, যেমন মে মাসের 2 তারিখ তাদের প্রথম দেখা, আগস্ট মাসের 8 তারিখ বাবার সঙ্গে পালিয়ে ঢাকায় চলে আসা। নানান ধরনের নাটকীয় কাণ্ড এই দুজন করেছেন। বাবার পক্ষে সবই সম্ভব, কিন্তু মার মতো শান্ত, সরল এবং খানিকটা বোকা বোকা ধরনের মহিলার পক্ষে কি করে সম্ভব তা কখনো ভেবে পায় না। মা যে কাণ্ড করেছেন, আমি বা আপা কখনো এসব করতে পারবো বলে মনে হয় না। একটা ছেলে যার সঙ্গে কোনো কথা হয়নি, শুধু দূর থেকে চোখে চোখে দেখা, সে এক সন্ধ্যায় কাঁদতে কাঁদতে বলল, তুমি আমার সঙ্গে চলো। যদি না যাও রেল লাইনে শুয়ে পড়ব।
অমনি মা, যার বয়স মাত্র ১৫, তিনি বাড়ির কাউকে একটা কথা না বলে বের হয়ে গেলেন। এটা কি করে সম্ভব হলো? কে বলবে? আমি মাকে একবার খুব শক্ত করে ধরলাম। একটা ছেলেকে তুমি চেনো না, জানো না, তোমাদের মধ্যে কোনো কথাও হয়নি। সে এসে বলল, আর তুমি ঘর ছেড়ে বের হয়ে গেলে। কেন এটা করলে মা? বলো তো। মা বিরক্ত হয়ে বললেন, বাদ দে তো। দুদিন পর পর এক কথা। বাদ দে। না, বাদ দেব না, বলতে হবে। মা ভেজা ভেজা গলায় বলল, ওই সন্ধ্যায় তোর বাবার সঙ্গে না বের হলে তো সে রেল লাইনে শুয়ে পড়তো। সেটা ভালো হতো? সে রেল লাইনে শুয়ে পড়তো, তা কি করে বুঝলে? বোঝা যায়। আমাকে কাঁদতে কাঁদতে বলল, ছেলেরা বানিয়ে বানিয়ে এ জাতীয় কথা অনেক বলে। তোদের সময় বলে, আমাদের সময় বলতো না। না, বলতো না। তোমাদের সময় তো ছেলেরা মহাপুরুষ ছিল, সদা সত্য কথা কহিত। চুপ কর তো। তুমি খুব বোকা ছিলে মা, খুবই বোকা। বাবা না হয়ে অন্য কোনো ছেলে হলে তোমার কি যে হতো কে জানে। যথেষ্ট হয়েছে, চুপ কর। বাবাকেও জিজ্ঞেস করেছিলাম, খুব সিরিয়াস গলায় বলেছিলাম, আচ্ছা বাবা, মা যদি ওই দিন তোমার সঙ্গে না যেত, তুমি কি সত্যি সত্যি রেল লাইনে শুয়ে পড়তে? বাবা গলা নিচু করে বলেছিলেন, পাগল হয়েছিস? ওই দিন কথার কথা হিসেবে বলেছিলাম। তোর মা যে বের হয়ে চলে আসবে, কে জানতো? যখন সত্যি সত্যি বের হয়ে এলো, মাথায় সপ্ত আকাশ ভেঙে পড়ল। এমন ভরা বয়সীর মেয়েকে নিয়ে যাই কোথায়? পকেটে নাই পয়সা। স্টেশনে গিয়ে বসে আছি। তোর মা ক্রমাগত কাঁদছে। একবার ভয়ে ভয়ে বললাম, বাড়িতে ফিরে যাবে? তোর মা কাঁদতে কাঁদতে বলল, না। আমি মনে মনে বললাম, হে আল্লাহ পাক, তুমি আমাকে এ কি বিপদে ফেললে? ইউনুস নবী মাছের পেটে বসে যে দোয়া পড়েছিলেন, ক্রমাগত সে দোয়া পড়ছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়ায় কাজ হলো? খানিকটা হলো। ট্রেনে ওঠার পর তোর মার কান্না থেমে গেল। হাসি শুরু করলেন? না, গল্প শুরু করল। দুনিয়ার গল্প। এত গল্প যে তার পেটেছিল কে জানতো। আমার কান ঝালাপালা করে দিল। মাঝে মাঝে ঘুমিয়ে পড়ি, তখন সে আমাকে ধাক্কা দিয়ে জাগায়। বিরাট যন্ত্রণা। তার উপর আখাউড়া স্টেশনে টিকিট চেকার এসে টিকিট চাইল। সারে সর্বনাশ, টিকিট কাটিনি। কাটনি কেন? পয়সা কোথায়? টিকিট কাটবো। তখন কি করলে? এইসব শুনে লাভ নেই, বাদ দে। বাদ দেবো কেন? বলো না শুনি। তোর মা টাকা দিল, ফাইন দিয়ে টিকিট কাটলাম। আজকাল যেমন বিনা ভাড়ায় চলে যাওয়া যায়, কেউ কিছু বলে না। আমাদের সময় খুব কড়া করেছিল। মা কিভাবে টাকা দিল? তার কাছে টাকা ছিল? হুম, ছিল। মেয়েরা খুব হুঁশিয়ার। কোনো মেয়ে ঝোঁকের মাথায় কিছু করে না। তোর মা তার বাবার ব্যাগ থেকে নগদ ৩০০ টাকা নিয়ে এসেছিল। তখনকার ৩০০ মানে মেলা টাকা। আমরা ২ মাস এই টাকার উপর বেঁচেছিলাম। বাবা, তোমাদের জীবনের শুরুটা খুব সুন্দর ছিল, ছিল না? প্রশ্নটা করেই মনে হলো ভুল করেছি। এ প্রশ্ন করা উচিত হয়নি। বাবার হাসি হাসি মুখ করুণ হয়ে গিয়েছে। তিনি তাকিয়ে আছেন অন্যদিকে। কারণ তাদের জীবনের শুরুটা খুব সুন্দর ছিল না। তারা কঠিন দুঃসময় পার করেছেন। আমার নানাজান বাবার বিরুদ্ধে কেস করে দিয়েছিলেন। ফুসলিয়ে নাবালিকা অপহরণের মামলা। পুলিশ ৪ মাস পর বাবাকে ধরে হাজতে পাঠিয়ে দেন। মাকে পাঠানো হয় নানাজানের কাছে। মা তখন অন্তঃসত্ত্বা। সব জানার পর নানাজান কেস তুলে নিলেন, তবে বাবাকে গ্রহণ করলেন না। মা পুরোপুরি বন্দী হয়ে গেলেন। তাদের প্রথম সন্তানের জন্ম হলো। আমাদের সবচেয়ে বড় বোন, নাম অরু। বাবা তার প্রথম সন্তানের মুখ কোনোদিন দেখতে পেলেন না। জন্মের পরপরই আমাদের বড় আপার মৃত্যু হয়। তার মৃত্যুতে কোনো রহস্য কি ছিল? হয়তো ছিল। আমরা জানি না, জানতেও চাই না। বৎসরের একটা দিনে মা দরজা বন্ধ করে সারাদিন কাঁদেন। বাবা শুকনো মুখে দরজার বাইরে মোড়ায় বসে থাকেন। আমরা জানি এই দিনটি হচ্ছে বড় আপার মৃত্যুদিন। যে বড় আপার বয়স মাত্র ১ দিন। কিন্তু ১ দিন বয়স হলেও সে আমাদের সবার বড়। সে বেঁচে থাকলে আজ আমরা ৪ ভাই-বোন বাবাকে ঘিরে বসে থাকতাম। সে থাকতো বাবার সবচেয়ে কাছাকাছি। বড় মেয়েরা তো সবসময় বাবার কাছের জন হয়। তাছাড়া সে আমাদের বাবা-মার ভালোবাসাবাসীর ১ম ফুল। বাবা চা শেষ করে খুশি খুশি স্বরে বললেন, ১ কাপ চায়ে তো তেমন জুত হলো না।
সেকেন্ড কাপ অফ টি হবে নাকি? তোরা কেউ গিয়ে আরেক কাপ আন। তোর মা রান্নাঘরে বসে আছে কেন? আজ একটা বিশেষ দিন। আপা বলল, বিশেষ দিনটা কি বলে ফেলো না। বাবা বললেন, অতিরিক্ত কৌতূহল ভালো না। বিশেষ করে বাবা-মার পার্সোনাল লাইফ সম্পর্কে ছেলে-মেয়েদের কোনো রকম কৌতূহল থাকা উচিত না। যা হোক, এবার শুধু বলছি, আর কিছু জানতে চাইবি না। চাইলেও লাভ হবে না। বলবো না। আজকের দিনটা খুব ইম্পোর্টেন্ট। কারণ বাবা কথা শেষ করতে পারলেন না। মা রাগী মুখে রান্নাঘর থেকে বের হয়ে বললেন, চুপ করবে? আহা! শখ করে শুনতে চাচ্ছে। তুমি যদি মুখ খোলো, আমি কিন্তু গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিব। থাক তাহলে, বাদ দিলাম। আপা বলল, তোমরা দুজন কোনখান থেকে ঘুরে আসো না কেন? বাইরে কোনো রেস্টুরেন্টে খাও। এখানের রান্নাবান্না আমি করব। বাবা বললেন, আইডিয়া খারাপ না। মিনু যাবে? মা বললেন, মরে গেলেও না। মার কথা এবং কাজ এক হলো না। কিছুক্ষণের ভেতর মাকে দেখা গেল লজ্জা লজ্জা মুখে বের হচ্ছে। বাবার গায়ে ভাইয়ার রঙিন শার্ট। শার্টটাকে এখন আরো বড় লাগছে। বাবাকে খুবই হাস্যকর দেখাচ্ছে। লম্বা শার্ট পরলে বেঁটে মানুষকে যে আরো বেঁটে লাগে তা আমার জানা ছিল না। বাবা বেশ কিছু টাকা পয়সা নিয়ে এসেছেন। এও এক রহস্য। তার ব্যবসা এমনই যে কখনো হাতে কিছু থাকে না। বাড়ি ভাড়া দেয়া হয় তো দোকানে বাকি থাকে। যেবার দোকান ক্লিয়ার করা হয় সেবার বাইরের কারো কাছে ধার হয়। এবার সব ধার মিটিয়ে দেয়া হলো। ৩ মাসের বাড়ি ভাড়া নিয়ে আমি দোতলায় উঠে গেলাম। সুলাইমান চাচা বসার ঘরে টিভির সামনে বসেছিলেন। আমাকে দেখে শুকনো গলায় বললেন, কি খবর? আমি বললাম, বাড়ি ভাড়া দিতে এসেছি চাচা। ক মাসের? ৩ মাসের। টেবিলের উপর রেখে দাও। কেমন শুকনো গলা, যেন আমাকে চেনেন না। কিংবা চেনেন কিন্তু পছন্দ করেন না। এরকম হবার কথা নয়। সুলাইমান চাচা ভাইয়ার মতো আমাকেও পছন্দ করেন। প্রসঙ্গক্রমে বলে রাখি, বেশিরভাগ মানুষই কিন্তু আমাকেও পছন্দ করে। আমি যাদের ভয়াবহ রকমের অপছন্দ করি, তারাও আমাকে পছন্দ করে। সুলাইমান চাচা আজ এমন করছেন কেন বুঝতে পারলাম না। এমন না যে টিভিতে খুব মজার কোনো অনুষ্ঠান হচ্ছে। বেগুন চাষের সমস্যা নিয়ে টেকো মাথায় এক লোক বকবক করছে। লোকটার হাতে বিরাট একটা বেগুন। সুলাইমান চাচা এক দৃষ্টিতে বেগুনটার দিকে তাকিয়ে আছেন। যেন পৃথিবীর যাবতীয় রূপ, রস, গন্ধ এই বেগুনটা ধারণ করে আছে। বাড়ি ভাড়ার টাকাটাও গুনে দেখছেন না। যে কাজটা তিনি সবসময় করেন। গোনা শেষ করে এমনভাবে তাকান যেন শখানেক টাকা কম হয়েছে। এ সময় আমার বুকে টিপটিপ করতে থাকে। রেনু? জি। রসিদ আমি পরে পাঠিয়ে দেব। জি আচ্ছা। জি আচ্ছা বলার পরেও আমি দাঁড়িয়ে রইলাম। তাকিয়ে আছি টিভির দিকে। যেন আমি ওই বেগুনটাকে দেখে খুব মজা পাচ্ছি। রেনু? জি। বসবি নাকি? আপনি বললে বসবো। সুলাইমান চাচা কিছু বললেন না। আমি নিজের থেকেই বসলাম। সুলাইমান চাচার ঠিক পাশে। যেন ইচ্ছে করলেই তিনি আমার পিঠে হাত রাখতে পারেন। মাঝে মাঝে কথা বলার সময় তিনি পিঠে হাত রাখেন। যেন আমি তার সবচেয়ে আদরের ছোট একটা মেয়ে। সুলাইমান চাচার আদর করে কথা বলার এই ভঙ্গিটা আমার খুব ভালো লাগে। রেনু? জি। মনটা খুব খারাপ রে রেনু। কেন? জামাই দিনটা বড় বিরক্ত করছে। সে তো সবসময়ই করে। এবার বেশি করছে। এদের নিজেদের মধ্যে কোনো মিল নেই। একজন আরেকজনকে দেখতে পারে না। কিন্তু এখন দেখা যাচ্ছে মিলের অন্ত নেই। ৩ জন মিলে আমাকে ভাজা ভাজা করে ফেলছে। তারা চান কি? তারা চায় বাড়িটা যেন আমি ওদের লিখে দিই। ওরা বাড়ি ভেঙে মাল্টি স্টোরিড অ্যাপার্টমেন্ট হাউস করবে। আপনি কিছু বললেন? এখনো কিছু বলিনি। রঞ্জুর কাছে পরামর্শ চেয়েছি। সেও কিছু বলছে না। ভাইয়ার কাছে পরামর্শ চেয়ে লাভ নেই চাচা। ও এমন পরামর্শ দেবে যে রাগে আপনার গা জ্বলে যাবে। আরে না, কি যে তুই বলিস! ওর পরামর্শ ১ম এ খুব হাস্যকর মনে হলেও শেষে দেখা যায় ঠিক আছে। আপনার মেয়েরা কি বলে চাচা? ওরা হচ্ছে হিজ মাস্টার্স ভয়েস। জামাইরা যা বলে ওরা তাই বলে। আমাকে বোঝাতে চায়, শিখিয়ে দেয়া কথা নিজের মতো করে বলার চেষ্টা করে। ভাঙা বাড়ি দিয়ে তুমি কি করবে বাবা? বিশাল মাল্টি স্টোরিড কমপ্লেক্স হবে। সবচেয়ে উপরের ফ্ল্যাটে থাকবে তুমি। হাত পা ছড়িয়ে বাস করবে। আমরা ৩ বোন থাকবো তোমার কাছাকাছি। এই বয়সে তো সেবা দরকার বাবা। সুলাইমান চাচা চুপ করে গেলেন।
তাকিয়ে আছেন টিভির দিকে। টিভিতে ক্লোজ আপে বেগুনের পোকা দেখা যাচ্ছে। ভয়ঙ্কর লাগছে পোকাগুলিকে। আমি বললাম, চাচা যাই। তিনি কোনো জবাব দিলেন না। পোকা দেখতে লাগলেন, যেন পোকাদের ভেতর পৃথিবীর সব সৌন্দর্য প্রকাশ পেয়েছে। সেই সৌন্দর্য আমাকে তেমন আকর্ষণ করল না। আমি ঠিক করলাম দুলু আপার সঙ্গে খানিকক্ষণ গল্প করব। যদিও আজ দুলু আপাদের বাড়ি যাওয়া নিষিদ্ধ, শুক্রবার সন্ধ্যার পর তাদের বাড়িতে যাওয়া যায় না। দুলু আপার নিষেধ। ওই দিন দুলু আপার বাবা মদ্যপান করেন। অল্পতেই তার নেশা হয়। তিনি হইচই করে নানা কাণ্ড করেন। দুলু আপা চান না সেই দৃশ্য আমি দেখি। ওই দৃশ্য দেখার জন্যেই আমার শুধু শুক্রবারেই তাদের বাড়ি যেতে ইচ্ছা করে। বেশ কবার গিয়েছি, এখনো কিছু দেখিনি। আমি চলে গেলাম দুলু আপার ঘরে। দোতলার শেষ প্রান্তে দুলু আপার ঘর। ছোট্ট একটা খাট, সঙ্গে লাগোয়া চমৎকার ড্রেসিং টেবিল। আয়নাটা প্রকাণ্ড। আয়নার সামনে দাঁড়ালে এমনিতেই মন ভালো হয়ে যায়। ঘরের এক কোণায় পুরনো ধরনের রেডিওগ্রাম। বেশিরভাগ সময়ই দুলু আপার ঘরে ঢুকলে গান শোনা যায়। রেডিওগ্রামে ৭টা রেকর্ড চাপানো থাকে। শেষ হলেই নতুন রেকর্ড চাপানো হয়। আজ গান হচ্ছে না। দুলু আপার ঘরও অন্ধকার। আমি দরজা ফাঁক করে দেখি ঠান্ডা মেঝেতে আঁচল বিছিয়ে দুলু আপা শুয়ে আছেন। এটিও তার এক অদ্ভুত অভ্যাস। সিমেন্টের মেঝে সবসময় ধুয়ে মুছে রাখেন। বেশিরভাগ সময় শুয়ে থাকেন, মেঝেতে হাতে বই। দুলু আপা আসবো? আয়। ঘর অন্ধকার কেন? মাথা ধরেছে। আয় আমার পাশে বস। আমি বসতে বসতে বললাম, চাচা কোথায়? দুলু আপা সহজ গলায় বললেন, নিজের ঘরেই আছেন। বাবাও আমার মতো ঘর অন্ধকার করে বসে আছেন। ওইদিকে খবরদার যাবি না। চাচা কি করছেন? জানি না কি করছে। আমের শরবত খাবি? এখন তুমি আমের শরবত কোথায় পাবে? ডিপ ফ্রিজে আম আছে। খেতে চাইলে বানিয়ে দেই। বেশিক্ষণ লাগবে না। দেবো? না। অন্য কিছু খাবি? উহুম। গান শুনবো দুলু আপা। দুলু আপা ক্লান্ত গলায় বললেন, আজ থাক, অন্যদিন শুনবি। আজ মনটা ভালো নেই। আমি কি চলে যাব? না। তোকে আমি একটা চিঠি পড়াবো। মন দিয়ে পড়ে বলবি চিঠিটা কেমন হয়েছে। তোমার লেখা চিঠি? হ্যাঁ। তা কি লিখেছ? সেটা তোর জানার দরকার নেই। তুই শুধু পড়বি। বানান ভুল থাকলে ঠিক করে দিবি। প্রেমপত্র নাকি? এত কথার দরকার কি? দাও পড়ি। দুলু আপা হাসতে হাসতে বললেন, দেব। এত ব্যস্ত কেন? চিঠি পড়ে তুই একটা শখ খাবি। এখন চুপচাপ বসে থাক। অন্ধকারে চুপচাপ বসে থাকার মধ্যে এক ধরনের মজা আছে। মাঝে মাঝে আমি কি করি জানিস? দরজা জানালা সব বন্ধ করে ঘর নিকষ অন্ধকার করি। তারপর মেঝেতে চুপচাপ বসে থাকি। অল্প কিছুক্ষণ বসে থাকলেই মনে হয় অনন্তকাল পার হয়েছে। টাইম স্লো হয়ে যায়। চিঠিটা দাও দুলু আপা, পড়ি। দুলু আপা চিঠি দিলেন। রেডিও বন্ড কাগজে গোটা গোটা করে লেখা দীর্ঘ চিঠি। বিষয়বস্তু হচ্ছে, পূর্ণিমা রাতে রাস্তার সোডিয়াম বাতিগুলি যদি নেভানো থাকে, তাহলে নগরবাসীরা পূর্ণিমা উপভোগের সুযোগ পায়। ঢাকা মিউনিসিপ্যালিটি কি এই কাজটি করবে? ভরা পূর্ণিমার সময় রাত ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত রাস্তার সব বাতি নিভিয়ে দেবে। তখন তো চাঁদের আলোই থাকবে। কৃত্রিম বাতির প্রয়োজন কি? চিঠিটা কেমন? ইন্টারেস্টিং। দুলু আপা হাসতে হাসতে বললেন, তুই মনে হয় আরো ইন্টারেস্টিং কোনো চিঠি আশা করেছিলি। কি করেছিলি না? হুম। দুলু আপা বাতি নিভিয়ে দিয়ে বললেন, নিজ থেকে আমি কখনো কোনো ছেলেকে চিঠি লিখব না। কখনো না। লিখলে ক্ষতি কি? ক্ষতি আছে। কেউ যদি আমার সেই চিঠি নিয়ে হাসাহাসি করে, আমার খুব কষ্ট হবে। এমন কাউকে চিঠি লিখবে না যে তোমার চিঠি নিয়ে হাসাহাসি করবে। যাকে লিখতে চাই সে তাই করবে। হাসাহাসি করবে। সবাইকে পড়ে শোনাবে। চিঠির ভাষা নিয়ে ক্যারিকেচার করবে। তোমার মনের কথা পৌঁছানো দিয়ে কথা। সে কি করবে না করবে তা দিয়ে তোমার প্রয়োজন কি? তুই এসব বুঝবি না। আচ্ছা, তুই এখন যা।